প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। মাধ্যমিক হিসাব বিজ্ঞান বিষয়ের আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আজ হাজির হলাম। আমাদের আজকের আলোচনায় আমরা দশম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী নিয়েই কথা বলতে যাচ্ছি। আমরা আমাদের পূর্বের ক্লাসটির ধারাবাহিকতায় যে একটি নমুনা সৃজনশীল প্রশ্নের সাহায্য নিয়ে এবং কিছু সম্ভাব্য প্রশ্ন তোমাদেরকে যেগুলো আমি গতদিনের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম সেগুলোর সমাধান শেখানোর চেষ্টা করছিলাম। সেই ধারাবাহিকতায় আজ আমরা পরবর্তী প্রশ্নগুলোর সমাধান শিখতে যাচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদেরকে নমুনা সৃজনশীল প্রশ্নটা একবার দেখিয়ে দিতে চাচ্ছি। নিশ্চয়ই তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ টমিসন ট্রেডিং এর রেওয়া মিলটি। এই রেওয়া মিলটি তোমরা গতদিন দেখেছো একবার, এবং এখান থেকে আমরা দুটো অঙ্ক সমাধান করেছি। আমরা এই রেওয়া মিলটির পাশাপাশি এই সমন্বয়গুলোকেও ব্যবহার করেছিলাম। তোমরা নিশ্চয়ই সেটা দেখেছিলে, 9টি সমন্বয়ের তথ্য ছিল এবং আমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে থেকে 1 এবং 2 নম্বরের প্রশ্নটির সমাধান আমরা শিখেছিলাম। আজ আমরা 3 নম্বর প্রশ্নটির সমাধান শিখতে যাচ্ছি, নিট মুনাফার পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় সেটি নিয়ে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ নিট মুনাফার পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের যেই ছকটি আঁকতে হবে সেই ছকটির নাম হলো বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি। শিক্ষার্থীরা, মুনাফা মানেই আমরা জানি যে আমাদের আয় থেকে ব্যয়ের পার্থক্য। এই বিশদ আয় বিবরণীতে আমরা প্রত্যক্ষ আয়টি নিয়ে কাজ শুরু করব, আর এই প্রত্যক্ষ আয়টি হলো বিক্রয়। আমাদেরকে প্রথমেই রেওয়া মিলের ছকে দেখে নিতে হবে যে বিক্রয় তথ্যটি কি আছে। রেওয়া মিলের ছকটির দিকে তাকালে আমরা দেখতে পারি 2 নম্বর সারিতে দেওয়া আছে ক্রয় ও বিক্রয় 50,000 টাকা, 75,000 টাকা। আমরা যেহেতু শুরুতেই বলেছি যে প্রত্যক্ষ আয় নিয়ে কাজ শুরু করব, সেই প্রত্যক্ষ আয়টি হলো বিক্রয়, এবং বিক্রয় আমরা জানি সমস্ত আয়ের টাকা রেওয়া মিলের ক্রেডিট কলামে থাকে। তাহলে বিক্রয়ের টাকাটি হলো 75,000 টাকা। এই 75,000 টাকা বিক্রয়কে আমরা আমাদের যে বিশদ আয় বিবরণী করেছিলাম সেই বিবরণীর ছকে বিক্রয় নাম লিখে লেখার চেষ্টা করব। কিন্তু শুরুতেই বিক্রয়ের টাকাটি সরাসরি এই 3টি টাকার কলামের কোনোটিতেই বসিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে একবার আমাদের রেওয়া মিল এবং সমন্বয়ের তথ্যগুলো চেক করে দেখতে হবে যে বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট কোনো ইঙ্গিত আমাদের দেওয়া আছে কিনা বা ঝামেলার কাজ কিছু দেওয়া আছে কিনা। আমরা প্রথমেই খুঁজে নিতে চেষ্টা করব রেওয়া মিলের ছকটির মধ্যে বিক্রয় ফেরত আছে কিনা বা কারবারি বাট্টা বা বিক্রয় বাট্টা আছে কিনা। আমরা আমাদের রেওয়া মিলের তথ্যগুলোর মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে কোনো বিক্রয় ফেরত সংক্রান্ত বা কারবারি বাট্টা সংক্রান্ত কিছুই দেওয়া নেই। এই যে আমি তোমাদের মাউস পয়েন্টার দিয়ে ইঙ্গিত করে দেখিয়ে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে আমাদেরকে চলে যেতে হবে আমাদের রেওয়া মিলের তথ্যগুলোর মধ্যে বিক্রয়ের ফেরত বা বিক্রয় সংশ্লিষ্ট কোনো তথ্য এখানে দেওয়া আছে কিনা। তোমরা একবার রেওয়া মিলের সমন্বয়ের তথ্যগুলোর দিকে ভালো করে নজর দাও। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় সংক্রান্ত কোনো তথ্য রেওয়া মিলের এই সমন্বয় তথ্যগুলোর মধ্যে, এই প্রশ্নের সমন্বয় তথ্যাবলীর মধ্যে নেই। সেক্ষেত্রে আমরা আমাদের যে বিশদ আয় বিবরণীটি ছিল সেই বিবরণীতে বিক্রয়ের টাকা 75,000কে তৃতীয় কলামে সরাসরি বসিয়ে দেব। একটি মাত্র প্রত্যক্ষ আয় থাকে, সেটি হলো বিক্রয়। বিক্রয় সংশ্লিষ্ট কোনো ঝামেলা না থাকার কারণে আমরা এখান থেকে সরাসরি প্রত্যক্ষ ব্যয়গুলো বিয়োগ করার চেষ্টা করব। এই প্রত্যক্ষ ব্যয়গুলোর মধ্যে আমাদের সবচেয়ে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের রেওয়া মিলের তথ্যে আছে কিনা আমাদের একবার দেখে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেওয়া মিলের তথ্যটি দেওয়া আছে এই 1 থেকে 13 পর্যন্ত এই সারিতে, বিভিন্ন সারিতে যে তথ্যগুলো দেওয়া আছে এখানে কোনো প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া নেই। যদি আমাদের প্রারম্ভিক মজুত পণ্য থাকতো তাহলে আমরা আমাদের বিক্রয়ের যে বিশদ আয় বিবরণীটি করেছিলাম বিক্রয়ের পরেই প্রারম্ভিক মজুত পণ্যকে লিখে দিতাম। প্রারম্ভিক মজুত পণ্যের পরবর্তীতে আমরা আসব ক্রয় সম্পর্কে জানার জন্য। আমরা আমাদের আবারও রেওয়া মিলের তথ্যটির দিকে দেখার চেষ্টা করি। রেওয়া মিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর সারিতেই ক্রয় রয়েছে, এবং ক্রয় যেহেতু একটি প্রত্যক্ষ ব্যয়, আমরা বলেছিলাম রেওয়া মিলের ডেবিট কলামে ক্রয়ের টাকাটি থাকে, তাহলে এটির মধ্যে এই 50,000 টাকাটি হলো আমাদের ক্রয়। এই ক্রয়ের টাকাটি সরাসরি লেখার আগে আমাদেরকে আবারও বিক্রয়ের মতো করেই দেখতে হবে রেওয়া মিলের ছকে বা সমন্বয়ের মধ্যে ক্রয় সংক্রান্ত কোনো ঝামেলা দেওয়া আছে কিনা। এ সম্পর্কে আমরা কিন্তু গত দিনের ক্লাসে শিখেছিলাম, তারপরেও আমি তোমাদেরকে আরেকবার রিভিশন করানোর জন্য বিষয়গুলো বলার চেষ্টা করছি। আমরা আমাদের ছকের মধ্যে ক্রয় সংক্রান্ত ফেরত বা বহি ফেরত অথবা ক্রয় বাট্টা বলে বা কারবারি বাট্টা বলে কোনো ইঙ্গিত পেলাম না।
আমরা এবার চলে যাব আমাদের সমন্বয় তথ্যগুলোর মধ্যে। সমন্বয় তথ্যগুলোর মধ্যে আমরা ফেরত এবং কারবারি বারটাকে খোঁজার চেষ্টা করব। আমরা দেখছি যে আমাদের এই সমন্বয় তথ্যগুলোর মধ্যে এ ধরনের কোনো ইঙ্গিত দেওয়া নেই। আমরা দেখব যে ক্রয়ের সাথে সংশ্লিষ্ট আর কোনো বিষয় আছে কিনা। আমরা দেখছি যে এখানে একটি ইঙ্গিত দেওয়া আছে যে 2000 টাকার পণ্য বিনষ্ট অন্তর্ভুক্ত রয়েছে সমাপনী মজুত পণ্যের। যখন কোনো বিনষ্ট পণ্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া থাকবে তোমাদের অন্য তথ্যাবলিতে, সেক্ষেত্রে আমরা আমাদের ক্রয়ের এই কাজটির মধ্যে ক্রয়ের টাকাটি 1 নম্বর কলামে লিখব এবং এই যে আগুনে বিনষ্ট পণ্যটি ছিল সেই পণ্যটি মূল্যকে ক্রয়ের টাকা থেকে বিয়োগ করে বিয়োগফলটি বের করার চেষ্টা করব। আমরা বুঝতে পারছি যে 50,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করলে নিশ্চয়ই 48,000 টাকা হয়, কিন্তু আমরা এই 48,000 টাকাকে সহজে কোনো তিনটি কলামের কোথাও আগে না বসিয়ে দেখব যে ক্রয় সংক্রান্ত আর কোনো ঝামেলা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিনা। আমরা দেখছি যে ক্রয়ের দ্বিতীয় কোনো ঝামেলা আছে কিনা একটু পড়ে দেখতে চেষ্টা করি। দেখো 2 নম্বর তথ্যটির মধ্যে ক্রয় সংক্রান্ত ঝামেলা দেওয়া নেই। 3 নম্বরটিতেও বলা আছে যে 25,000 টাকার ক্রয় হিসাবভুক্ত হয়নি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 1 তারিখে 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় হিসাবভুক্ত হয়নি। শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই ক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র পণ্য ক্রয়কে অন্তর্ভুক্ত করবে। সমন্বয়ের তথ্যের মধ্যে যদি পণ্য ক্রয় বাদে অন্য কোনো কিছু ক্রয়ের ইঙ্গিত দেওয়া থাকে, সেই ক্রয়কে কিন্তু তোমরা ভুল করেও ক্রয়ের সাথে সম্পর্কিত ভাববে না, পণ্য ক্রয়ের সাথে সম্পর্কিত ভাববে না এবং প্রত্যক্ষ আয় হিসেবে ব্যবহার ওখানে করবে না। আরও একটু নিচের দিকে দেখতে চেষ্টা করি কোনো তথ্য আছে কিনা। তোমরা 6 নম্বর সারিতে দেখতে পাচ্ছ পয়েন্টে বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। এই যে বিতরণ কি করা হয়েছে, পণ্যটা ক্রয়ের অন্তর্ভুক্ত একটি বিষয় এবং পণ্য বিতরণ করা হলে এক্ষেত্রে আমরা আমাদের বিশদায় বিবরণীতে ক্রয়ের টাকাটি এই 1 নম্বর কলামেই লিখব বিয়োগফলটি এবং এখান থেকে বিনামূল্যে পণ্য বিতরণ করার ফলে এটিও বিয়োগ করে বিয়োগফল বের করার চেষ্টা করব। এই বিয়োগফলটিও কোনো কলামে লেখার আগেই আমরা আবারও একবার আমাদের সমন্বয় তথ্য এবং অমিলের তথ্যগুলোর মধ্যে খুঁজে দেখতে চেষ্টা করব আর কোনো ঝামেলা দেওয়া আছে কিনা। দেখো 6 নম্বর পয়েন্টেই দেওয়া আছে যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 500 টাকা হিসাবভুক্ত হয়নি। তাহলে এই ধরনের পণ্য উত্তোলনের ফলেও কিন্তু এটি ক্রয়ের পরিমাণকে, ব্যবসার ক্রয়ের পরিমাণকে কমিয়ে দেয়। তাই আমরা আমাদের পণ্য উত্তোলনের টাকাটিও এখানে আমাদের বিশদায় বিবরণী থেকে বিয়োগ করে দেখাব। পণ্য ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 500 টাকা। এই 500 টাকাটি বিয়োগ করার পরে বিয়োগফলটি না লিখে আমরা আরও একবার দেখতে চেষ্টা করব কোনো সমন্বয় তথ্য আছে কিনা। যে আমাদের যে সমন্বয় তথ্যগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর কোনো ক্রয় সংক্রান্ত ইঙ্গিত দেওয়া নেই। আছে কি? আমার নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে আর কোনো ক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা আমাদের বিশদায় বিবরণীতে নিট ক্রয়ের পরিমাণ 46,500 টাকা দ্বিতীয় কলামে লিখব। আশা করি তোমরা নিশ্চয়ই ক্রয়ের এই কাজটি বুঝতে পেরেছ। আমি আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্রয় থেকে আমরা প্রথমেই আমাদের যে আগুনে বিনষ্ট পণ্যের টাকাটি দেওয়া ছিল, ক্রয়ের টাকাটি বিয়োগ করেছি। আমরা আমাদের প্রশ্নে বিনামূল্যে পণ্য বিতরণ এবং ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন সম্পর্কে যে দুটি টাকার পরিমাণ পেয়েছিলাম সমন্বয় তথ্য দিতে, সেগুলোও বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করে আমরা নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করেছি। এখানে যদি ক্রয় ফেরত থাকতো সেটিও আমরা বিয়োগ করতাম এবং সমন্বয় তথ্যগুলোর মধ্যে যদি বাকিতে পণ্য ক্রয় বা পণ্য ক্রয়ের পরিমাণ হিসাবভুক্ত হয়নি এরকম কোনো ইঙ্গিত থাকতো সেগুলোও আমরা এখানে কাজ করতাম এবং আরও অনেক সমন্বয়ের কাজ ছিল যেগুলো আমি আমাদের পূর্বের প্রশ্নগুলোতে তোমাদেরকে শিখিয়েছিলাম। আজকের এই প্রশ্নে ক্রয় সংক্রান্ত এই ঝামেলাগুলো ছিল এবং ক্রয় সংক্রান্ত এই ঝামেলাগুলো থাকলে যে কোনটি বিয়োগ করতে হয় কোনটি যোগ করতে হয় সেটি শেখানোর জন্যই মূলত আমি আজকে এই ইঙ্গিতগুলো দিয়ে, এই সমন্বয় তথ্যগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমরা আসব ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ আমাদের প্রশ্নে আছে কিনা সেটি ব্যবহার করার জন্য। দেখি আমরা আমাদের সমন্বয়ের তথ্যগুলোতে এবং রেওয়ামিলের মধ্যে ক্রয় সংক্রান্ত কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা। আমরা ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ বলতে কি বোঝায় সেগুলো আগে শিখেছি। মজুরি, ক্রয় পরিবহন বা শুধু পরিবহন খরচ নামে যদি কিছু থাকে সেগুলোকে প্রত্যক্ষ খরচ বলা হয়। আমরা একটু দেখার চেষ্টা করি শুল্ক বা আমদানি শুল্ক থাকলে সেটিও আছে কিনা। আমরা দেখছি যে আমাদের রেওয়ামিলের ছকে এমন কোনো ইঙ্গিত দেওয়া নেই। আমাদের এই রেওয়ামিলের ছকে পরিবহন খরচ বা ক্রয় পরিবহন নামে কিছু দেওয়া নেই, মজুরি নামেও কিছু দেওয়া নেই এবং শুল্ক নামেও কোনো প্রত্যক্ষ খরচের পরিমাণ দেওয়া নেই। এক্ষেত্রে আমরা সমন্বয় তথ্যগুলিও একবার চেক করতে ভুলব না।
সমন্বয় তথ্যগুলোর মধ্যে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ২ নম্বর সমন্বয়টিতে বলা আছে ১ তারিখে মালিক তার নিজস্ব তহবিল থেকে মজুরি বাবদ ১৫,০০০ টাকা পরিশোধ করেন, যা হিসাবভুক্ত হয়নি। খেয়াল করেছো, এখানে মজুরির টাকাটি মালিক দিয়েছে। আমরা একটু আগেই বললাম যে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলোর মধ্যে একটি হলো মজুরি, কিন্তু আমরা দেখছি যে আমাদের রেওয়ামিলের ছকে কোনো মজুরি নামে কোনো তথ্য দেওয়া নেই, কিন্তু আমাদের সমন্বয়ের তথ্যগুলিতে মজুরি সম্পর্কে একটু ইঙ্গিত দেওয়া আছে। এক্ষেত্রে আমরা এটি কিভাবে হিসাবভুক্ত করব সেটা দেখে নেওয়া যাক। আমরা আমাদের রেওয়ামিলের ছকে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ নামে প্রথমেই লিখব অলিখিত মজুরি। যদি সেটি রেওয়ামিলের তথ্যে না দিয়ে সরাসরি সমন্বয়ের তথ্যে দেওয়া থাকে, অবশ্যই আমরা সেটিকে অলিখিত মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করব, কারণ মালিক মজুরিটি দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি মালিক তার নিজস্ব তহবিল থেকে মজুরি বাবদ টাকা পরিশোধ করেছিলেন, যা হিসাবভুক্ত হয়নি। এই যে হিসাবভুক্ত হয়নি মানেই আমরা এখানে অলিখিত মজুরি নামে টাকাটি বসিয়ে দিলাম। এটি একটি সমন্বয়ের তথ্য। যদি এখানে রেওয়ামিলের ছকের মধ্যেও মজুরি থাকতো, তাহলে রেওয়ামিলের ছকের মজুরির টাকাটি ১ নম্বর কলামে লিখে তার নিচে অলিখিত মজুরির টাকাটি বসিয়ে যোগফলটি আমরা দ্বিতীয় কলামে নিয়ে আসতাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষার্থীরা? মজুরির পরে আর কোনো সমন্বয় বা রেওয়ামিলের তথ্য আছে কিনা আমরা একবার দেখার চেষ্টা করি। আমাদের প্রশ্নটিতে আগেই দেখেছি যে মজুরি, পরিবহন বা শুল্ক বা আমদানি শুল্ক ইত্যাদি নামে কোনো ইঙ্গিত দেওয়া ছিল না। সেক্ষেত্রে আমরা আমাদের সমন্বয়ের তথ্যগুলোর উপরই অগ্রসর হব। আমরা দেখছি আমাদের সমন্বয়ের তথ্যগুলোতে ২ নম্বর সমন্বয়টির পরে আর কোনো সমন্বয় আছে কিনা একটু দেখি, যেটি রেওয়ামিলের প্রত্যক্ষ খরচ হিসেবে ব্যবহার করা যায়। আমরা দেখছি যে এ ধরনের কোনো প্রত্যক্ষ খরচের ইঙ্গিত আর দেওয়া নেই। নিশ্চয়ই বুঝতে পেরেছ? তাহলে তোমরা নিশ্চয়ই দেখে ফেলেছো। এখন তাহলে আমরা আমাদের সমাধানটিতে আবার ফিরে যাই। এক্ষেত্রে আমাদের ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচগুলো নেওয়ার পরে আমরা একটি যোগফল নির্ণয় করব। এই যোগফলটির নাম হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অর্থাৎ আমরা প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ, এই তিনটি ফলাফলগুলোকে সমষ্টি আকারে আমরা যা পাই তা হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা পেয়ে গেলাম ৬১,৫০০ টাকা। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা বিয়োগ করতে চেষ্টা করব সমাপনী মজুত পণ্যের মূল্যকে। সমাপনী মজুত পণ্যের মূল্য কত টাকা আছে একবার দেখে নেওয়া যাক। আমরা দেখছি যে আমাদের সমন্বয় তথ্যগুলোর মধ্যে সমাপনী মজুত পণ্যের মূল্য ২০,০০০ টাকা রয়েছে, এবং এর সাথে আরও একটি বিষয় যুক্ত করা আছে, ২,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত। আমরা যেই আগুনে বিনষ্ট পণ্যের মূল্যটিকে পণ্যের ক্রয় মূল্য থেকে বিয়োগ করেছিলাম একটু আগেই, আমরা এবার সেইটার কাজ কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সমাপনী মজুত পণ্যের মূল্যটি আমরা এই সমন্বয়ের তথ্য দিতে আগুনে বিনষ্ট পণ্যের যে ইঙ্গিতটা দেওয়া থাকার কারণে ১ নম্বর কলামে প্রথমে লিখলাম, এবং সেখান থেকে আগুনে বিনষ্ট পণ্যের মূল্য যেটি আমরা একটু আগেই ক্রয় থেকে বিয়োগ করেছিলাম, সেই ক্রয়ের টাকাটি আবারও সমাপনী মজুত পণ্যের মূল্য থেকে বিয়োগ করে বিয়োগফল হিসেবে আমরা ১৮,০০০ টাকাকে দ্বিতীয় কলামে, অর্থাৎ বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হিসেবে যে ৬১,৫০০ টাকা ছিল তার নিচে বসিয়ে দিয়ে বিয়োগ করব। এই বিয়োগ করলে যে একটি বিয়োগফল বেরোবে তার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটি আমরা সরাসরি তৃতীয় কলামে স্থানান্তর করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমি একটি ইঙ্গিতের মাধ্যমে এবং একটি চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে এই আগুনে বিনষ্ট পণ্যের ব্যবহারটা কয় জায়গায় হয়। প্রথমে সমন্বয়ের আগুনে বিনষ্ট পণ্যটি ক্রয় থেকে বিয়োগ করতে হবে, এবং আবার সেই একই পরিমাণ টাকাকে সমাপনী মজুত পণ্য থেকেও বাদ দিয়ে দেখাতে হবে। এই কাজটি কিন্তু তোমাদের জন্য নতুন, এটি বোঝানোর জন্যই আসলে মূলত আজকের এই সমন্বয়টি তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদের সামনে। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার পরে বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটি আমাদের যে বিক্রয় টাকা ছিল সেই বিক্রয়ের টাকা থেকে বিয়োগ করলে আমরা পেয়ে যাব মোট মুনাফা। কিভাবে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে জেনে গেছো। এরপরে আমরা আমাদের বিষয়দায় বিবরণীর মাধ্যমে নিট মুনাফার দিকে এগিয়ে যাব। এক্ষেত্রে আমাদের যেহেতু এই পৃষ্ঠার কাজটি শেষ হয়ে গেছে, পরবর্তী পৃষ্ঠায় যেতে গেলে আমাদের আবারও একই রকমের একটি ছক এঁকে পূর্বের পৃষ্ঠার যে মোট মুনাফাটি পেয়েছিলাম সেটি আমাদের লিখতে হবে পূর্বের পৃষ্ঠা থেকে আনিত, এবং লিখে মোট মুনাফার পরিমাণটি নিয়ে বসাতে হবে। মোট মুনাফার পরিমাণ নির্ণয়ের পরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পরিচালন ব্যয়ের বিয়োগফল এখান থেকে বের করতে হবে।
পরিচালন ব্যয়গুলো কি কি আছে সেটা জানার জন্য আমাদেরকে আবারও আমাদের রেওয়া মিলের ছকটির দিকে চলে যেতে হবে। রেওয়া মিলের ছকটিতে আমরা দেখতে পাচ্ছি যে পরিচালন ব্যয় কি কি আছে। আমরা জানি যে সমস্ত প্রত্যক্ষ ব্যয়ের কথা একটু আগেই তোমাদেরকে বললাম, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ ব্যয় অর্থাৎ মজুরি, শুল্ক, পরিবহন খরচ, জাহাজ ভাড়া, ডক চার্জ, এই ধরনের যে বিষয়গুলো, এইগুলো বাদে বাকি যত রকম ব্যয় তোমরা পাবে এই ব্যয়গুলো তোমাদেরকে খুঁজে নিতে হবে কোনটা কোনটা পরিচালন ব্যয়। এই তৃতীয় কলামে তোমরা দেখতে পাচ্ছ অগ্রিম প্রদত্ত দোকান ভাড়া। খেয়াল রাখবে অগ্রিম যুক্ত যদি কিছু থাকে সেই বিষয়টির টাকাটাকে কিন্তু কখনোই তোমরা ব্যয় হিসেবে মনে করবে না। অগ্রিমযুক্ত কোনো ব্যয়ের সাথে যদি থাকে তাহলে সেটি হচ্ছে এক ধরনের সম্পদের মধ্যে পড়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা এটির কাজ আছে কিনা সেটা যাচাই করার জন্য কিভাবে অগ্রসর হবো একটু খেয়াল করি। অগ্রিমপত্র কোনো বিষয়ের যদি অগ্রিম থাকে কোনো ব্যয়ের তথ্যের সাথে, এটি হচ্ছে একটি পরিচালন ব্যয়। এক্ষেত্রে আমরা দেখব যে সেই অগ্রিমের বিষয়টি সম্পর্কে সমন্বয়ে কোনো ইঙ্গিত দেওয়া আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের 5 নম্বর সমন্বয়টিতে অগ্রিম প্রদত্ত দোকান ভাড়ার 3/4 মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই কথাটি বলা আছে। এই যে 3/4 মেয়াদ, যখনই এরকম কোনো রেওয়া মিলের কোনো অগ্রিম খরচের মেয়াদ উত্তীর্ণের ইঙ্গিত দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব সেটি এবার তোমাদেরকে সমাধানে দেখিয়ে দিতে চেষ্টা করছি। আমরা পরিচালন ব্যয় বিয়োগ করার জন্য লিখব অগ্রিম প্রদত্ত দোকান ভাড়ার মেয়াদ উত্তীর্ণ অংশ। খুব ভালোভাবে খেয়াল করবে, আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল অগ্রিম প্রদত্ত দোকান ভাড়া এবং আমাদের সমন্বয়ে দেওয়া ছিল যে অগ্রিম প্রদত্ত দোকান ভাড়াটির কি দোকান ভাড়ার 3/4 মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ 5 নম্বর সমন্বয়টিতে। সেক্ষেত্রে আমরা আমাদের কাজটি কিভাবে করব সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অগ্রিম প্রদত্ত দোকান ভাড়ার মেয়াদ উত্তীর্ণ অংশ বলে রেওয়া মিলের যে টাকাটি আছে তাকে 3/4 মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যতটুকুর মেয়াদ উত্তীর্ণ হবে ততটুকুর পরিমাণ বের করার জন্য ওই ভগ্নাংশটি দিয়ে গুণ করতে হবে। আমি একটি সূত্রটি তোমাদেরকে উপরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। রেওয়া মিলের টাকা গুণন রেওয়া মিল বা সমন্বয়ের ভগ্নাংশ। এই যে 3/4 মেয়াদ উত্তীর্ণ হয়েছে এই সম্পর্কে রেওয়া মিলের ভিতরেও ব্র্যাকেটে বলা থাকতে পারে, অথবা সমন্বয়ের মধ্যে আমাদের এই প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবেও থাকতে পারে। যাই থাক না কেন আমরা এই সূত্রটি মনে রাখবো। রেওয়া মিলের যে টাকা তাকে রেওয়া মিল বা সমন্বয়ের যে মেয়াদ উত্তীর্ণ সম্পর্কিত যে ভগ্নাংশটি দেওয়া থাকবে সেই ভগ্নাংশটি দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা পরিমাণ পেয়ে গেলাম 12,000 টাকা। এই 12,000 টাকাকে আমরা আমাদের রেওয়া মিল আর্থিক বিশদায় বিবরণীতে বসিয়ে দিলাম দ্বিতীয় কলামে, কারণ আমাদের পরিচালন ব্যয় আরও কিছু থাকতে পারে। সেজন্য আমাদের আবারও আমাদের রেওয়া মিলের ছকটিতে ফিরে যেতে হবে। রেওয়া মিলের ছকটিতে আমরা দেখতে পাচ্ছি অগ্রিম প্রদত্ত দোকান ভাড়ার পরেই আর কোন বিষয়টিকে আমরা ব্যয় হিসেবে ধরে নিতে পারি। এই যে তোমরা দেখতে পাচ্ছ পরিচালন ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ পরিচালন ব্যয় হলো ব্যবসার বিজ্ঞাপন ব্যয়। এই বিজ্ঞাপন ব্যয় দেওয়া আছে 12,000 টাকা। এখানে বিজ্ঞাপনের পাশে কোনো ইঙ্গিত দেওয়া নেই। আমরা দেখতে চেষ্টা করব যে আমাদের সমন্বয় তথ্যগুলোর মধ্যে বিজ্ঞাপন সম্পর্কে কি বলা আছে। শিক্ষার্থীরা তোমরা দেখছো যে 6 নম্বর সমন্বয়টিতে বলা আছে বিনামূল্যে পণ্য বিতরণ 1,000 টাকা। এই বিনামূল্যে পণ্য বিতরণ সম্পর্কে যদি ইঙ্গিত দেওয়া থাকে, আমরা একটু আগে শিখেছি তাকে ক্রয়ে থেকে বিয়োগ করতে হয় মোট মুনাফা নির্ণয়ের সময়। আবার এই একই বিনামূল্যে পণ্য বিতরণের টাকাটিকে আমাদের বিজ্ঞাপনের সাথেও সম্পর্কিত করতে হবে, করে দেখাতে হবে আমাদের যে বিশদায় বিবরণী আছে সেখানে। আমরা প্রথমে বিজ্ঞাপন লিখে আমাদের রেওয়া মিলের থেকে যে পাওয়া বিজ্ঞাপনের টাকাটি ছিল কত ছিল দেখে নিয়ে একবার। বিজ্ঞাপন বাবদ 12,000 টাকা ছিল। সেই 12,000 টাকাকে আমরা আমাদের বিজ্ঞাপন ব্যয় হিসেবে 1 নম্বর কলামে লিখব, কারণ বিনামূল্যে পণ্য বিতরণের যে ঝামেলাটি দেওয়া আছে বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত সমন্বয়ে সেই তথ্যটা থাকার কারণে আমরা বিনামূল্যে পণ্য বিতরণের টাকাটি বিজ্ঞাপন হিসেবে বিজ্ঞাপনের সাথে যুক্ত করব। কারণ বিনামূল্যে পণ্য বিতরণ কেন করা হয়? কাউকে তুমি ফ্রি পণ্য দিবে, তার মানে তুমি তাকে বলছো যে আপনি আমার পণ্যটা আগে দেখুন, যদি পছন্দ হয় তাহলে আপনি কিনবেন। তাহলে আমি কত টাকার পণ্য এইভাবে বিনামূল্যেই দিয়েছি, তার মানে কি প্রচারের জন্য দিয়েছি, বিজ্ঞাপন হিসেবে সেটি যুক্ত করব। যুক্ত করে যোগফলটি আমরা আগেই কোনো জায়গায় নিয়ে যাওয়ার আগে দেখব যে এ সম্পর্কে বিজ্ঞাপন সম্পর্কে সমন্বয়ে আর কোনো ইঙ্গিত দেওয়া আছে কিনা। চলো তাহলে দেখে নেওয়া যাক সমন্বয়গুলো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেওয়া মিলের নিচে যে সমন্বয়টি রয়েছে সমন্বয়ের মধ্যে বিজ্ঞাপন সম্পর্কে 8 নম্বর সমন্বয়টি রয়েছে বিজ্ঞাপনের 3/5 অবলোপন করতে হবে।
খেয়াল করবে 3/5 রয়েছে এবং একটি শব্দ আছে, খুবই গুরুত্বপূর্ণ শব্দ, আমি তোমাদের নিশ্চয়ই দেখিয়ে দিচ্ছি মাউস পয়েন্টার দিয়ে, সেটি হলো অবলোপন করতে হবে। এই অবলোপন করতে হবে সম্পর্কে যদি বলা থাকে তাহলে বুঝতে হবে এখান থেকে তোমাদেরকে বিজ্ঞাপনের কতটুকু অংশ বিলম্বিত রয়েছে সেটি জেনে নিতে হবে। অবলোপন কথাটির অর্থ হলো এই বছরের মধ্যে যে অংশটির কাজ শেষ হয়ে যাবে বিজ্ঞাপনের, আর বিলম্বিত অংশ মানে হলো কতটুকু অংশ পরবর্তী বছর ব্যবহারের জন্য চলে যাবে। 3/5 অবলোপন এই শব্দটি থাকলে, আমি আবারও বলছি অবলোপন এই শব্দটি থাকলে তোমাদেরকে কি করতে হবে, আমরা 13,000 টাকা যোগফল নামানোর পরেই বিলম্বিত বিজ্ঞাপন, খেয়াল করবে প্রশ্নে সমন্বয়ে অবলোপন বলা থাকলেও তোমাদেরকে বিশদায় বিবরণীতে কিন্তু অবলোপন শব্দটি লেখা যাবে না, লিখতে হবে বিলম্বিত বিজ্ঞাপন বলে আমাদের টিকার কাজটি করতে হবে। বিলম্বিত বিজ্ঞাপন, আমি একটি 12,000 যোগ 1,000 গুণন 1 বিয়োগ 5/3। এই বিষয়টি কিভাবে হলো সেটি আমি এবার সূত্রের মাধ্যমে দেখিয়ে দিই। রেওয়া মিলের টাকা যোগ সমন্বয়ের পণ্য বিতরণ, তোমরা নিশ্চয়ই দেখেছিলে রেওয়া মিলে বিজ্ঞাপনের টাকা 12,000 ছিল এবং সমন্বয়ে পণ্য বিতরণ করা হয়েছিল 1,000 টাকা। আমরা রেওয়া মিলের টাকা এবং পণ্য বিতরণ সম্পর্কে সমন্বয়ে যে টাকাটি ছিল সেটি যোগ করব, যোগ করে মোট যোগফল থেকে তা থেকে যদি আরও কোনো অন্যান্য সমন্বয় থাকে, এমনও হতে পারে যে সমন্বয়ের মধ্যে আরও ইঙ্গিত দেওয়া থাকলো যে অন্য কোনো খরচের টাকা বিজ্ঞাপনের মধ্যে ঢুকে আছে বা বিজ্ঞাপনের টাকা অন্য কোনো খরচের মধ্যে চলে গিয়েছিল ভুল করে, এরকম ভুল সংশোধনী সমন্বয়ও কিন্তু রেওয়া মিলে দেওয়া থাকতে পারে, সমন্বয় তথ্যগুলোর মধ্যে দেওয়া থাকতে পারে, সেটিকেও কাজ আমরা করব, সেটি কাজ যোগ করতেও হতে পারে, বিয়োগ করতে হতে পারে। আমাদের এই প্রশ্নে এ ধরনের কোনো সমন্বয় দেওয়া নেই, আমি সূত্র হিসেবে তোমাদেরকে এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। রেওয়া মিলের টাকা, সমন্বয়ের পণ্য বিতরণ সম্পর্কে ইঙ্গিত এবং সমন্বয়ের মধ্যে যদি অন্য কোনো তথ্য বিজ্ঞাপনের সাথে সম্পর্কিত তথ্য দেওয়া থাকতো সেটির যোগ বা বিয়োগের কাজ করব এবং এই ফলাফলটিকে আমরা অবলোপনের অংশ 1 থেকে বিয়োগ করে দেখাবো। যদি প্রশ্নের মধ্যে অবলোপন করা হলো না বলে সরাসরি বলা থাকতো বিজ্ঞাপন বিলম্বিত করা হয়েছে, তাহলে কিন্তু আমরা 1 থেকে ওই ভগ্নাংশটা বিয়োগ করে দেখাতাম না, সরাসরি যে ভগ্নাংশটা বিলম্বিত বলা থাকতো সেটি দিয়ে গুণ করতাম। কিন্তু অবলোপন করা হয়েছে বলা থাকার কারণে বিলম্বিত অংশ জানার জন্য আমাদেরকে 1 বিয়োগ অবলোপনের ভগ্নাংশটি বিয়োগ দেখাতে হবে। এর ফলে আমরা ধীরে ধীরে পেয়ে গেলাম 5,200 টাকা। এই বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণটি কিভাবে নির্ণয় করলাম সেটি কি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো? এই বিলম্বিত বিজ্ঞাপনের অংশকে আমরা আমাদের বিজ্ঞাপনের যে বিশদায় বিবরণীতে বিজ্ঞাপনের যোগফলের নিচে বসিয়ে দেব এবং চূড়ান্তভাবে দ্বিতীয় কলামে বিজ্ঞাপনের ফলাফলটি 7,800 টাকাকে নিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞাপনের কাজটির পরে আমরা আবারও আমাদের রেওয়া মিলের ছকটির দিকে চলে যাব। আমাদের রেওয়া মিলের ছকটিতে পরবর্তী কি বিষয় আছে একবার দেখার চেষ্টা করি। বিজ্ঞাপনের পরবর্তী ডেবিট কলামে টাকা আছে এমন একটি বিষয় হলো, আমরা দেখতে পাচ্ছি সুদের টাকা আছে। মনে রাখবে সুদ আমরা একটু আগে গত দিনের ক্লাসে শিখেছি, সুদ হলো অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ের অন্তর্ভুক্ত বিষয়। এই ধরনের কোনো আয় বা ব্যয়ের ইঙ্গিত আমরা কিন্তু পরিচালন ব্যয়ের সময় ব্যবহার করব না। তার পরবর্তীতে আরও নিচের দিকে নামতে আসলে দেখি যে কমিশন বলে একটি শব্দ আছে এবং আমরা কিন্তু পরোক্ষ আয় নির্ণয় করার সময় প্রাপ্ত কমিশনকে আমাদের অন্যান্য আয় হিসেবে দেখিয়েছিলাম, কিন্তু অন্যান্য ব্যয়ের মধ্যে কিন্তু প্রদত্ত কমিশনকে দেখায়নি। প্রদত্ত কমিশন এখানকার মধ্যে দুটো কমিশনের টাকা আছে, একটি 5,000 একটি 15,000, একটি ডেবিট কলামে একটি ক্রেডিট কলামে। এর মধ্যে ক্রেডিট কলামের 15,000 টাকাকে কিন্তু আমরা অন্যান্য ব্যয় হিসেবে অন্তর্ভুক্ত করেছিলাম অন্যান্য আয়ের বিবরণীতে, কিন্তু আমাদের যে 5,000 টাকা আছে সেটিকে বলা হয় প্রদত্ত কমিশন, অর্থাৎ এটি একটি ব্যয় এবং এটি হচ্ছে একটি পরিচালন ব্যয়। এই কমিশনের এই 5,000 টাকাকে আমরা আমাদের বিশদায় বিবরণীতে দেখাতে চেষ্টা করব। আমরা আমাদের বিশদায় বিবরণীতে প্রদত্ত কমিশন নামে 5,000 টাকাটি বসাবো, কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের রেওয়া মিলের ছকে ইঙ্গিতটিতে কমিশনের পাশে একটি মাসের উল্লেখ ছিল 10 মাস। এই রকম 10 মাস থাকার কারণে আমরা বুঝবো যে এটি 12 মাসের থেকে কম মাস এখানে ব্যবহার করা হয়েছে, আরও 2 মাসের হিসাব বাকি আছে, তাই এখানে বকেয়া কমিশনের একটি ইঙ্গিত দেয় এটি। এক্ষেত্রে আমরা কমিশনের টাকাটি যে দেওয়া আছে 5,000 টাকা, এই 5,000 টাকাটিকে আমরা আগে 1 নম্বর কলামে বসাবো এবং তারপরে বকেয়া কমিশনের জন্য যোগ করব। এই যোগ করে বকেয়া কমিশনের অংশটি জানার জন্য একটি টিকার কাজ করব। বকেয়া কমিশন সমান 5,000 ভাগ 10 গুণন 12 বিয়োগ 10। এখানে 10 কোথায় পেলাম আমি সেটি সূত্রের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। রেওয়া মিলের টাকা যে 5,000 টাকা রেওয়া মিলের ছিল, তার সাথে রেওয়া মিলের
বা সমন্বয়ের যে মাসের ইঙ্গিত দেওয়া ছিল 10 মাস, এটি সমন্বয়ে দেওয়া থাকতে পারে, রেওয়া মিলেও দেওয়া থাকতে পারে। আমাদের এই প্রশ্নে রেওয়া মিলে রয়েছে ব্র্যাকেটের মধ্যে, সেটিকে আমরা 10 দিয়ে ভাগ করলাম এবং এটি 12 মাস থেকে কম হওয়ার কারণে গুণ করলাম 12 বিয়োগ প্রদত্ত মাস, অর্থাৎ এই 10 মাসই রেওয়া মিলে দেওয়া ছিল, সেটিকে বিয়োগ করে দেখালাম। যদি আমাদের প্রশ্নে 12 মাসের থেকে বেশি মাস দেওয়া থাকতো, অর্থাৎ 14 মাস 13 মাস দেওয়া থাকতো 10-এর জায়গায়, সেক্ষেত্রে আমরা ওই মাসটি থেকে 12কে বিয়োগ করতাম এবং তখন ওটির নাম হতো অগ্রিম কমিশন, এবং অগ্রিম কমিশনকে নির্ণয় করতাম। আর আমাদের এখানে 12 মাস থেকে কম থাকার কারণে এটিকে আমরা বকেয়া কমিশন হিসেবে নির্ণয় করলাম। কত টাকা? 1000 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই 1000 টাকাকে আমরা আমাদের বিশদ আয় বিবরণীতে বকেয়া কমিশন হিসেবে যুক্ত করে যোগফল নিয়ে গেলাম চূড়ান্ত কলামে। প্রিয় শিক্ষার্থীরা, কমিশনের কাজটি করার পরে আমরা আবারও আমাদের রেওয়া মিলের ছকটিতেই ফিরে যাব এবং দেখতে চেষ্টা করব পরবর্তী কী বিষয় আছে। আমরা আমাদের রেওয়া মিলের ছকটির দিকে তাকালে দেখতে পারি যে আরও একটি বিষয় আছে, শুলিকার 6 নম্বর বিষয়টি, সুনাম, ইজারা, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, ব্র্যাকেটে দেওয়া আছে 50 বছর। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করবে আমি এখানে অনেকগুলো নামকে অবলিক দিয়ে লিখেছি। তোমাদের প্রশ্নপত্রে কিন্তু যে কোনো একটি নাম দেওয়া থাকবে, সুনাম 50 বছর অথবা ইজারা 50 বছর, এরকমভাবে দেওয়া থাকবে। এক্ষেত্রে 50 বছর এই ইঙ্গিতটি দেওয়া থাকলেই আমাদের বুঝতে হবে এগুলো হচ্ছে কতগুলো সম্পদ, এবং আমরা সবাই জানি যে এগুলো ব্যবসার এক অবলোপনযোগ্য সম্পদ। এই অবলোপনযোগ্য সম্পদের যদি নামের পাশে বছর হিসেবে ইঙ্গিত থাকে, তাহলে এখানে একটি অবলোপনের কাজ আছে বলে আমাদেরকে মনে রাখতে লাগবে, এবং তখন আমরা আমাদের যে বিশদায় বিবরণী কাজটি করছিলাম সেখানে অবলোপন হিসাবে দেখাতে হবে সুনাম, ইজারা, পেটেন্ট, ট্রেডমার্ক বা কপিরাইটের অবলোপন বলে টিকাতে চলে যেতে হবে কত টাকা হতে পারে সেটা নির্ণয় করার জন্য। এই টিকাতে আমরা দেখতে পাচ্ছি যে সুনাম, ইজারা, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইটের অবলোপন 3,50,000 ভাগ 50 টাকা। এটিকে আমি সূত্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। রেওয়া মিলের টাকা অর্থাৎ 3,50,000 টাকা ভাগ রেওয়া মিল বা সমন্বয়ে উল্লিখিত বছর, রেওয়া মিলের যে 50 বছর উল্লেখ ছিল সেটি দিয়ে ভাগ করতে হবে। এই সমন্বয়টির কাজ খুবই সহজ। এক্ষেত্রে আমাদের জেনে নিতে হবে যে সম্পদের অবলোপনের সময় রেওয়া মিলের টাকাকে রেওয়া মিলের বছর বা সমন্বয়ে যদি ওই বছরটা দেওয়া থাকে সেই বছর দিয়ে ভাগ করলেই যে বার্ষিক অবলোপনের পরিমাণ পাওয়া যায়, এবং এই বার্ষিক অবলোপনের পরিমাণকে আমরা সরাসরি আমাদের দ্বিতীয় কলামে, বিশদায় বিবরণীর দ্বিতীয় কলামে বসিয়ে দেব। সুনাম, ইজারা, পেটেন্ট, ট্রেডমার্ক এগুলোর পরবর্তীতে আমাদের আবারও চলে যেতে হবে রেওয়া মিলের ছকটিতে। রেওয়া মিলের ছকটিতে আমরা দেখছি যে আর কোনো ইঙ্গিত দেওয়া নেই। তখন আমরা আমাদের যে সমন্বয় তথ্যগুলো আছে সেগুলোকে আরেকবার চেক করার চেষ্টা করব আর কোনো কিছু দেওয়া আছে কিনা। শিক্ষার্থীরা, সমন্বয় তথ্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অফিস সরঞ্জামের উপর অবচয় 8% ধার্য করতে হবে। 8 নম্বর সমন্বয়টিতে যা বলা আছে যে বিজ্ঞাপনের 3/5 বিল অবলোপন এবং অফিস সরঞ্জামের উপর 8% অবচয় ধার্য করতে হবে। এই অফিস সরঞ্জামের উপর 8% অবচয় ধার্য করতে বলা থাকার কারণে আমরা একবার আমাদের রেওয়া মিলের ছকে অফিস সরঞ্জাম রূপে কোনো তথ্য দেওয়া আছে কিনা সেটি দেখার চেষ্টা করব। যদি রেওয়া মিলের ছকে অফিস সরঞ্জাম রূপে কোনো তথ্য থাকতো, তাহলে তার সাথে আমরা আমাদের সমন্বয়ে যে অফিস সরঞ্জামের মূল্যটি আছে, অফিস সরঞ্জাম হিসাবভুক্ত হয়নি 25,000 টাকা, 3 নম্বর সমন্বয়টিতে 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় হিসাবভুক্ত হয়নি, সেটি যোগ করতাম এবং যোগ করে সেই যোগফলের উপর 8% সমন্বয়টি 8% সুদের হার, যে অবচয়ের হারটি সেটি প্রয়োগ করতাম। কিন্তু আমাদের এই রেওয়া মিলের ছকে অফিস সরঞ্জাম নামে কোনো টাকার পরিমাণ দেওয়া না থাকার কারণে আমরা সরাসরি কিভাবে এই অফিস সরঞ্জামটি যে 25,000 টাকা সমন্বয়ের মধ্যে নতুন অফিস সরঞ্জাম ক্রয় করা হয়েছিল সেই অফিস সরঞ্জামের তারিখটি এবং এই 25,000 টাকাটি এইটিকে মাথায় রেখে আমাদের বিশদায় বিবরণীতে একটি অফিস সরঞ্জামের অবচয়কে প্রদর্শন করব। সেটি আমরা এবার দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অবলোপনের পরেই রয়েছে অফিস সরঞ্জামের অবচয়। অফিস সরঞ্জামের অবচয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা একটি টিকা কাজ করব। সেই টিকাটি এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দিতে চাচ্ছি। আমরা এর আগে সুনামের অবলোপনের পরিমাণটি নির্ণয় করেছিলাম, এবার আমরা অফিস সরঞ্জামের অবচয়ের পরিমাণটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিস সরঞ্জামের অবচয় টিকা নম্বর 11তে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অফিস সরঞ্জামের অবচয় সমান 25,000 গুণন 8% গুণন 12, 10/12। এই যে 25,000 টাকা, এটা কোথায় পেয়েছি নিশ্চয়ই তোমরা জানো। আমি সেটা একটি সূত্রটি উল্লেখ করে দিচ্ছি। রেওয়া মিল বা সমন্বয় টাকা, আমরা আমাদের প্রশ্নে রেওয়া মিলে অফিস সরঞ্জামের কোনো টাকা পাইনি, কিন্তু সমন্বয়ে উল্লেখ ছিল
পহেলা মার্চ তারিখে অফিস সরঞ্জাম কেনা হয়েছিল, কম্পিউটার কেনা হয়েছিল। এই অফিস সরঞ্জামের টাকাটি রেওয়া মিল বা সমন্বয় যেখানে থাকবে সেই 25,000 টাকাটি, এবং অবচয়ের হার যেটি সমন্বয়ে উল্লেখ করা ছিল অফিস সরঞ্জামের 8 নম্বর সমন্বয়টিতে অফিস সরঞ্জামের উপর 8% অবচয় ধরতে হবে, এবং আমরা পেলাম 10/12। এই 10 আমরা কোথা থেকে পেলাম সেটির ব্যাখ্যা আমি পাশে উল্লেখ করে দিয়েছি। পহেলা মার্চ 2018 থেকে 31শে মার্চ 2012 পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসটির 1 তারিখ থেকে 1 তারিখে এই অফিস সরঞ্জামটি কেনা হয়েছিল যেটি সমন্বয়ে বলা ছিল। তাই মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 10টি মাসের জন্য আমরা উল্লেখ করেছি 10। এর ফলাফল হিসেবে পেলাম 1666.66 টাকা, যাকে আমরা পূর্ণ সংখ্যায় বলতে পারি 1667 টাকা প্রায়। এই 1667 টাকাকে আমরা অফিস সরঞ্জামের অবচয় রূপে আমাদের বিশদ আয় বিবরণীতে বসালাম এবং মোট পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করলাম 34,467 টাকা, কারণ এছাড়া অন্য কোনো পরিচালন ব্যয় আমাদের এই সৃজনশীল প্রশ্নটিতে উল্লেখ করা ছিল না। এই মোট পরিচালন ব্যয়ের পরিমাণকে আমরা দেখছি যে 34,467 টাকা, কিন্তু আমাদের পূর্বে মোট মুনাফা বেরিয়েছিল 31,500 টাকা। এইটা থেকে এই মোট পরিচালন ব্যয়ের পরিমাণ বেশি হওয়ার কারণে আমরা এই দুটোর পার্থক্যকে বলবো পরিচালন ক্ষতি। যদি এখানে আমাদের পরিচালন ব্যয়ের পরিমাণটি মোট মুনাফার পরিমাণ থেকে কম হতো, ছোট হতো, তাহলে আমাদের যে পার্থক্য বেরোতো সেই পার্থক্যকে আমরা বলতাম পরিচালন মুনাফা। যে ক্ষেত্রে আমাদের পরিচালন ব্যয়ের পরিমাণটি মোট মুনাফার পরিমাণ থেকে বড় হবে সেক্ষেত্রে আমরা বলতে পারবো পরিচালন ক্ষতি, অন্যথায় আমরা লিখতাম পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফা নির্ণয়ের পরে আমরা এর সাথে মোট অন্যান্য আয়ের পরিমাণ যোগ করব। এই মোট অন্যান্য আয়ের পরিমাণ আমাদের যদি অঙ্কে আগেই কোথাও করে দেওয়া থাকে সেই উত্তরটিকে আমরা লিখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নম্বর প্রশ্নে বা প্রথম প্রশ্নটিতে, গত দিনে আলোচিত প্রথম প্রশ্নটিতে আমরা অন্যান্য আয়ের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম। যেহেতু আমরা এটি দেখিয়ে দিয়েছিলাম, আমরা শুধু এই মোট পরিমাণটিকেই ওখানে নিয়ে যেয়ে বসিয়ে দেব। আর যদি এই অংশটি আমাদের আগে করা না থাকতো তাহলে যেভাবে আমরা এখানে অন্যান্য আয়ের বিবরণীটি করেছিলাম সেই অন্যান্য আয়ের বিবরণীর সম্পূর্ণ কাজটি আমাদের এই বিশদ আয় বিবরণীর এই দুটো কলামে করে চূড়ান্ত ফলাফলটি 43,800 টাকা, এই যে আমরা দেখতে পাচ্ছিলাম 43,558 টাকা, এটি নিচে না বসিয়ে এটিকে পাশে তৃতীয় কলাম হিসেবে আমরা এখানে বসিয়ে দিতাম। এই কাজটি আমাদের এখানে করতে হতো, কিন্তু আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আগে করা থাকার কারণে অন্যান্য আয়ের পরিমাণ বসিয়ে দিলাম 43,588 টাকা। এই 43,588 টাকাকে আমরা যেহেতু অন্যান্য আয় তাই আমরা যোগ করব। যোগ বলতে আমার যেহেতু আগের ফলাফলটি বিয়োগবোধক মান আছে তাই এ দুটোর মধ্যে যোগের মাধ্যমে এই ফলাফলটি কমে গেল। নিশ্চয়ই বুঝতে পারছো একটি মান বিয়োগবোধক একটি মান যোগবোধক থাকলে এখানে পার্থক্যই বসে, কিন্তু যোগবোধক মানটি অন্যান্য আয়ের পরিমাণটি বড় থাকার কারণে আমার এখানে অন্যান্য আয়ের পরিমাণ যোগবোধক মান বেরিয়ে আসলো। বুঝতে পেরেছো? এটি নিশ্চয়ই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। এর সাথে আমরা অন্যান্য ব্যয়ের পরিমাণকে বাদ দেব। মোট অন্যান্য ব্যয়ের পরিমাণও আমরা আমাদের এই প্রশ্নে খ নম্বরে পেয়েছি 30,500 টাকা। যদি এটিও আমাদের এখানে করে দেওয়া না থাকতো তাহলে এই পুরো অন্যান্য আয়টিকেও ছকটির এই কাজ সম্পূর্ণ কাজটিকেও আমাদেরকে এই আমাদের বিশদ আয় বিবরণীতে করে দেখাতে হতো এই দুটো কলামে, এবং এই চূড়ান্ত টাকাটি 30,500 টাকাটি নিচে না বসিয়ে তৃতীয় কলামে আমাদের এই পাশে অন্যান্য আয়ের মতো করে নিয়ে যেতে হতো। আমাদের আগে করে থাকার কারণে আমরা 30,500 টাকাকে বসিয়ে দিলাম। তাহলে মোট অন্যান্য আয়ের যোগফলটি যে বেরিয়েছিল 40,661 টাকা, তা থেকে আমরা মোট অন্যান্য ব্যয়ের পরিমাণ, অর্থাৎ এটি ব্যয় বলে এটিকে বিয়োগবোধক রূপে দেখাতে হবে, এবং 30,500 টাকা বিয়োগ করে আমরা পেয়ে গেলাম নিট মুনাফা 10,121 টাকা। অর্থাৎ আমরা বিশদ আয় বিবরণীর মাধ্যমে এই প্রতিষ্ঠানটি টমিসন ট্রেডিংয়ের নিট মুনাফার পরিমাণ নির্ণয় করতে পারলাম 10,121 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমরা এই সৃজনশীল প্রশ্নটির সাহায্যে গত দিনের দুটি প্রশ্ন অর্থাৎ অন্যান্য আয়ের পরিমাণ নির্ণয় এবং অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয়, এবং আজকে আমরা নির্ণয় করতে শিখলাম একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট মুনাফা এবং নিট মুনাফার পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয়। আমরা আগামী ক্লাসে আরও কিছু বিষয় শিখতে যাচ্ছি। ততদিনের অপেক্ষায় সবাইকে ধন্যবাদ।